আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটা জিনিস আমাকে অনেক বেশি করে ভাবাচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ একটা বেটার রেজাল্টের জন্য, সবচেয়ে বেস্ট রেজাল্টের জন্য খেলতেই হবে। বর্তমান সময়ে যে ইতিবাচকতা রয়েছে হামজা চৌধুরী কিংবা বাকি প্লেয়ারদেরকে কেন্দ্র করে সেই জিনিসটা কাজে লাগাতে হবে। এখন কথা হচ্ছে একটা বেস্ট পসিবল 11, ধরেন ভুটানের বিপক্ষে যে একাদশটা খেলানো হয়েছে সেখানে সম্ভবত সমিত শমি অ্যাড হবেন। সেক্ষেত্রে সোহেল রানা বা জামাল ভুঁইয়ার মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে হয়তোবা বসানো হবে। আমার কাছে মনে হয় জামাল ভুঁইয়ার গত ম্যাচের পারফরমেন্সটা নিরিখে হয়তোবা এই ম্যাচটাতে গোল পাওয়ার পরেও সোহেল রানা বসবেন, যেহেতু এর আগের ম্যাচটা পুরো কমপ্লিট করেছেন। সে জায়গা থেকে সমিত বা সামিত যে নামে ডাকুন না কেন এই প্লেয়ারটা যুক্ত হবেন এবং কাছাকাছি একটা 11 নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ মাঠে নামবে। তবে ফুটবল যে শুধুমাত্র 11 জনের খেলা নয়, সেটা আমরা ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেছি। হামজা ফাহমিদুল্লাহ মাঠ থেকে উঠে যাওয়ার পরে যারা বদলি হিসেবে নেমেছেন তারা কিন্তু সেই একই রকমের টেম্পো বা একই রকমের গেম প্ল্যান ধরে রাখতে পারেননি এবং এখানে স্কিলেই একটা বড় রকমের পার্থক্য আছে। তাই 11 জনের পাশাপাশি 5 জন বদলি 16 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু প্ল্যানটা সাজাতে হবে। তাই এই ম্যাচটার আগে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটার আগে আমার সবচেয়ে বড় চিন্তার জায়গা এটাই যে বাংলাদেশের কাছে আসলেই যে 16 জনের একটা স্কোয়াড কিংবা একই মানের বা কাছাকাছি টাইপের কোনো একটা স্কোয়াড আছে কিনা, মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, ডিফেন্সে বাংলাদেশের অবস্থা কিছুটা হলো বেটার, এই জিনিসটা বলবো। এবং ডিফেন্সে আপনি খুব একটা বেশি পরিবর্তন করবেন না যদি না আপনার ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকে। আমি তারপরও একটা দুটো পজিশন ডিফেন্সের জন্য রেখে বাকি অন্তত 3টা পিওর রিপ্লেসমেন্ট থাকা উচিত, সে জিনিসটা বলছি। এবং কোন কোন প্লেয়ারের আসলে রিপ্লেসমেন্ট লাগবেই এবং তাদেরকে আনফর্চুনেটলি যদি বদলি করতে হয় তাহলে বাংলাদেশ সমস্যায় পড়বে এবং আগে থেকে এটা একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। প্রথমত হামজা চৌধুরীর কথা বলতেই হবে। কি বল পায়ে থাকুক কিংবা বল পায়ে না থাকুক, হামজা যে জায়গাগুলোতে মুভমেন্ট করেন, যেভাবে অ্যাকুরেট পাসিং প্রোভাইড করেন, ডিবক্সের মধ্যে সর্বশেষ ম্যাচও যে হেডারটা অ্যাটেম্প করেছেন, সব মিলিয়ে হামজা চৌধুরী এ দলটার প্রাণ, একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছেন, এই জিনিসটা বলা যায়। তবে হামজা না থাকা মানে তাকে রিপ্লেস করার মতো প্লেয়ার বের করা, যেটা প্রায় অসম্ভব। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশ দলের ওভারঅল গেমের টেম্পোটাই কিন্তু একেবারে লুজ হয়। হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে স্টার্ট করলেও বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ডিফেন্সিভ অ্যাকশন তার থেকে শুরু হয়, অর্থাৎ প্রতিপক্ষ আক্রমণ করতে আসতে প্রথমে হামজার দেয়ালটা তাদেরকে টপকাতে হয়। এটা তারিক কাজী তপু বর্মনদের আলাদা একটা প্যাডিং বা আলাদা একটা লেয়ার অফ ডিফেন্স কিন্তু প্রোভাইড করে। আবার বাংলাদেশের প্রায় প্রত্যেকটা আক্রমণ হামজার মাধ্যমে শুরু হচ্ছে। প্রথম পাসটা তিনি কিন্তু ডিফেন্ডারদের কাছ থেকে কুড়িয়ে নিজে প্রোভাইড করছেন এবং সেখান থেকে এর আগের ম্যাচও দেখলাম জামাল ভুঁইয়া কিংবা কাজেম সাদেরকে একেবারে জায়গা মতো পাস দিতে পারছেন। এখন কথা হচ্ছে, হামজা যদি আনফর্চুনেটলি ম্যাচে গেম টাইম না পান কিংবা মিস করেন ইনজুরি সংক্রান্ত ইস্যু এগুলোর কারণে, তাহলে কি হবে? এই জায়গা থেকে আসলেই যথেষ্ট অপশান যে আছে কাবরেরার কাছে, সেই জিনিসটা আমি বলবো না। অনেকেই হৃদয়ের কথা বলতে পারেন। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রুশাল একটা জায়গা। হামজার আসলে সেভাবে রিপ্লেসমেন্ট নেই, তবে তারপরও কাবরেরার কিছু না কিছু প্ল্যান থাকতে হবে যাতে করে হামজা যদি মাঠ থেকে উঠে যেতে হয় তাহলে অবস্থাটা এতটাও খারাপ না হয়। হামজা চৌধুরীর সাথে যদি সমিত সোম মিডফিল্ডে স্টার্ট করেন, পাশাপাশি আরেকটা প্রোফাইল হিসেবে জামাল ভুঁইয়া বা ফোর্থ মিডফিল্ডার হিসেবে আপনি যদি কাজেম শাহকেও চিন্তা করেন, তারপরও ব্যাকআপ অপশান থাকা লাগবে। এক্ষেত্রে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত একটা গোল করে আত্মবিশ্বাসী সোহেল রানা অন্তত এই ইন্টারন্যাশনাল ব্রেকে কাজে আসতে পারেন। পিওর মিডফিল্ড প্রোফাইলে বাংলাদেশের কাছে এই পরিমাণই রসদ আছে। তবে যে জিনিসটা আসলে সর্বশেষ ম্যাচও বোঝা গিয়েছে সেটা হচ্ছে আপনার লেফট উইংয়ে 1 ভার্সেস 1 সিচুয়েশনে ফাহমিদুল যেভাবে প্রতিপক্ষকে বিট করেছেন এবং এটার পাশাপাশি যে ক্রসগুলো তিনি ডিবক্সের মধ্যে দিয়েছেন পাস হিসেবে বা এরিয়াল বল হিসেবে, যে বলগুলো তিনি আসলে লেফট ফ্ল্যাঙ্ক থেকে লেফট উইং থেকে ডিবক্সে বাড়িয়েছেন, সেটা রিপ্লেস করার মতো উইঙ্গার কিন্তু আমরা পরবর্তীতে পাইনি। পরবর্তীতে সেটা মোহাম্মদ ইব্রাহিম হোক কিংবা মোহাম্মদ ফাহিম হোক, কেউ কিন্তু আসলে সেই জায়গাটা থেকে ফাহমিদুলের সার্ভিসটা সেভাবে প্রোভাইড করতে পারেননি। তাই যে কোনো একটা ফ্ল্যাঙ্কে যেখান থেকে আসলে বাংলাদেশ বেশি আক্রমণ করে, সেখানে ফাহমিদুল না থাকলে পরবর্তী অপশান কি ফাহিম নাকি ইব্রাহিম, নাকি আমার কাছে মনে হয় রাকিব হোসেনকেও কিন্তু উইংয়ে ব্যবহার করা যায়। এবং রাকিব থাকা অবস্থায় এক্ষেত্রে ফাহমিদুলকে যদি উঠিয়ে নিতে হয় তাহলে রাকিব থাকা অবস্থায় কিন্তু আলামিনকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। এমন টাইপের ভিন্ন কিছু চিন্তা অবশ্যই হাবিয়ার কাবরেরাকে করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেন্টার ফরওয়ার্ড পজিশনে সর্বশেষ ম্যাচে অনেক বেশি মুভমেন্ট করেছেন রাকিব হোসেন, যিনি কিনা প্রথাগতভাবে উইংয়ে বেশি সুইচ করতে পছন্দ করেন এবং ওই ওয়াইড
রিজিয়নগুলোতে তার মুভমেন্টটা অনেক শার্প মনে হয়। সেন্টার ফরওয়ার্ড পজিশনে আসলে আসলে কখন শট নেবেন, কখন বলটা হোল্ড করবেন, একটা যে সেকেন্ডের ভগ্নাংশ সময় বা স্প্লিট অফ সেকেন্ড যেটাকে বলে সে সিদ্ধান্ত নিতে হয়, সে টাইমিংয়ে অনেক সময় গরমিল হয়ে যায়। আমার কাছে ডিবক্সের মধ্যে পিওর একটা সেন্টার ফরওয়ার্ড প্রোফাইল লাগবে। আলামিন এই মুহূর্তে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে সেরা অপশন সেন্টার ফরওয়ার্ড পজিশনে। বলছি না স্টার্টিং লাইন আপে রাখতে হবে, তবে সেকেন্ড হাফে আলামিনের সার্ভিসটা বাংলাদেশের অনেক কাজে লাগতে পারে এবং যখন আলামিন মাঠে থাকেন তখন যাতে করে অ্যাটাকিং অপশনে বেস্ট পসিবল সাপ্লাই, যেমন ফাহমিদুল, হামজা চৌধুরী, সমিত সোমের মতো প্লেয়াররা মাঠে থাকেন এবং তারা যাতে করে সেন্টার ফরওয়ার্ডকে বলে যোগান দিতে পারেন, এই জিনিসটাও নিশ্চিত করা দরকার। অর্থাৎ ডিফেন্সের পাশাপাশি হামজা চৌধুরীর ব্যাকআপ হিসেবে কোনো একটা প্রোফাইল বা মিডফিল্ডে কাউকে রিপ্লেস করতে হলে একটা প্রোফাইল রেডি রাখা, উইংয়ে অন্তত একটা সাইডে ফাহমিদুলের পরিবর্তে আসলে কি অপশন দেখা যায় সেটা নিয়ে চিন্তা করা, সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, বেস্ট পসিবল 11-এর পাশাপাশি এই 3-4টা জায়গা নিয়ে যদি বাংলাদেশ কাজ করতে পারে তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আসতে পারে এবং যদি বাংলাদেশ আত্মবিশ্বাস কাজে লাগাতে পারে তাহলে আরও ভালো একেবারে বেস্ট একটা রেজাল্ট কিন্তু আশা করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।